সবার কাছে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান এল ক্লাসিকোতে চরম উত্তেজনা পান এরকম কে কে আছেন একটু দয়া করে হাত তুলবেন। আর পূর্ববর্তী এল ক্লাসিকোগুলোতে কে কে উত্তেজনা পাইতেন সেটাও একটু মেনশন করে দিন। ভাই আমি বর্তমান এল ক্লাসিকোগুলোতে মজা পাই না, শুরুতে নেগেটিভ কথা দিয়ে বলতেছি, কারণ এল ক্লাসিকো ভাই এল ক্লাসিকোর মতো নাই। এল ক্লাসিকো দেখতাম শুরুর দিকে যদি বলি লুইস ফিগো জিদানের সময়, তারপরে হচ্ছে ওইদিকে রোনালদিনোরা ছিল, স্যামুয়েল ইতোরা ছিল, ওই সময়টাই মজা পাইতাম। তারপরে রিয়েল টেস্টটা পাইছি হচ্ছে মেসি বনাম রোনালদো রাইভালরি, এই সময়ের টেস্টটা পাইছি। বাট রিসেন্ট পাস্ট ভাই ওই টেস্টটা পাচ্ছি না। এখন আপনি বলতেই পারেন আমি যদি না পাই সেটা তো আমার ব্যর্থতা, অবশ্যই আপনাদের না। কিন্তু ভাই কেন পাচ্ছি না সেগুলোর ব্যাখ্যা আছে। কিন্তু ওভারঅল যদি আমি এই এল ক্লাসিকোটা নিয়ে বলতে বসি তাহলে আমি বলবো এই এল ক্লাসিকোটা আমার কাছে মনে হচ্ছে যে কেমন হবে, মানে আপনারাও একটু ভাবেন কেমন হবে। তারপর আমি যদি একে একে পার্ট বাই পার্ট আসি, প্রথমত আমি যদি বলি এই ইতিহাস, এই এল ক্লাসিক ইতিহাসটা খুবই লম্বা, প্রচুর লম্বা, এমন একটা লম্বা ইতিহাস। এ যাবৎ পর্যন্ত যতগুলো এল ক্লাসিকো হয়েছে তার ভিতরে 204টা জিতছে বার্সেলোনা, 205টা জিতছে রিয়াল মাদ্রিদ এবং 52টা ম্যাচ ড্র হয়েছে। দ্যাটস মিন হেড টু হেডে তারা সমান সমান হয়ে গেছে। একটা সময় বার্সেলোনা বেশ খানিকটা পিছায় ছিল। সো বার্সেলোনা রিসেন্টলিও রিয়াল মাদ্রিদকে এমনভাবে ডমিনেট করছে যে রিয়েল টাইম যে লাস্ট ম্যাচগুলো হয়েছে সেখানেও বার্সেলোনার ডমিনেন্সটা পাওয়া গেছে। সো রিয়াল মাদ্রিদ তাহলে কী করতেছে দেখেন, 2024-25 মৌসুমে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ খুব একটা পাত্তা পায় নাই ওইভাবে, কিন্তু 2025-26-এ রিয়াল মাদ্রিদের যে অবস্থা বর্তমানে, তারা হোমে 4টা ম্যাচের মধ্যে 4টাই জিতছে এবং অ্যাওয়েতে 5টার মধ্যে 1টা হারছে, 4টা জিতছে। তার মানে তারা একটু বলা যায় যে একটা তুলনামূলক ফর্মে আছে। ওদেরকে বার্সেলোনা হোমে মোটামুটি কোনো রকমে মানে একটু কাপঝাপ করে নিতে পারতেছে, বাট অ্যাওয়েতে গিয়ে কিন্তু খেয়ে হারাই ফেলতেছে। যদি জিতেও হেরেই যাচ্ছে, জিতেও তাও খুবই একেবারে মানে নাকের ডগা দিয়ে বেরোয় যাচ্ছে। তার মানে বার্সেলোনার টিম এখনও সেই গুছায় ওঠায় করতে পারে না যেটা 2024-25 ছিল। এই জায়গাটাই জাবি আলোনসো, যদিও তারও কিছু শেকিনেস আছে, তারপরও সে কিছুটা কাটায় উঠতে পারছে। এখন কাটায় যদি উঠতে পারে তো সেই ক্ষেত্রে এই ম্যাচটা তাহলে কেমন হওয়া উচিত ভাই? এই ম্যাচটা বেসিক্যালি আমি যদি ডিভিশন ওয়াইজ কথা বলি তাহলে আমি বলবো এই ম্যাচের পার্থক্যটা গড়ে দিতে পারেন যারা, তাদের আমরা একটু আলাদাভাবে কথা বলি। দেখেন, প্রথমত আমি যেই আলাপটা করতে চাই সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের বর্তমান ডিফেন্স লাইন খুবই বাজে অবস্থা। খুবই বাজে অবস্থা এই কারণে বলতেছি, কারণ রিয়াল মাদ্রিদের বর্তমানে ডিফেন্স লাইনে এডার মিলিটাও অসুস্থ, রুডিগার নাই, আলাবা নাই, এরা মোটামুটি এডার মিলিটাও যদিও ব্যাক করছে, বাট এই যে ডিফেন্স লাইনটাকে আমি একটু ভয় পাচ্ছি ভাই। এখন আপনারা বলবেন ক্যারেরাস আছে, ডিন হুইসেন আছে, ভাই বলবেন, কিন্তু এল ক্লাসিকো মানে কিন্তু বাচ্চা প্লাবেন না। এল ক্লাসিকো মানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স ম্যাটার করবেই, বিশেষ করে ডিফেন্স লাইনে করতেই হবে। বল এই জায়গাটায় রিয়াল মাদ্রিদ কিছু না অনেকটা পিছিয়ে থাকবে। আবার বার্সেলোনার দিকে যদি যাবেন, বার্সেলোনার ডিফেন্স লাইনের একই অবস্থা। ডিফেন্স লাইনে এখনো সেই সলিডিটি আসে নাই। যারা খেলতেছে তারা বেশ মোটামুটি কয়েকটা বছর ধরেই খেলতেছে, বাট তারপরে সেই সলিডিটি আনা যাচ্ছে না। বিশেষ করে এমবাপ্পে, তারপরে হচ্ছে জুড বেলিংহাম, আর্দা গুলার, তারপর হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র, তারপর হচ্ছে রদ্রিগো, এদেরকে ঠেকানোর মতন ডিফেন্স লাইন বার্সেলোনার এখনো তৈরি হয় নাই। এটা আমার পার্সোনাল প্রেডিকশন। তাহলে খেলাটা কোথায় নিয়ন্ত্রণ হবে দেখেন, আমি আপনাদের একটা বলি, দুই দলের উইং অ্যাটাক কিন্তু খুব ভালো। রিয়াল মাদ্রিদ 4-2-3-1-এ খেলায়, দ্যাটস মিন তারা সবসময় চাই জুড বেলিংহামকে একটা ফ্রি রোল রাখতে। আবার ওদিকে হ্যান্সি ফ্লিক সবসময় 4-3-3-তে খেলায়। 4-3-3-তে খেলাইলে কি হয়, সে দুই উইংকে অ্যাটাক করতে পারে এবং তারা বেশ ভালো একটা সুযোগ ক্রিয়েট করতে পারে। দেখেন, দুই উইংয়ের কথা যখন আসে তখন এদিকে দুই উইংও যখন ভালো, ওদিকে রিয়াল মাদ্রিদ দুই উইংয়ে ভালো। তার মানে উইংয়ে খেলাটা এবার খেলবেন না, খেলাটা হবে না। খেলাটা হবে বেসিক্যালি মিডে এসে। মিডে এদিকে জুড বেলিংহামও যেমন, এদিকে আবার পেদ্রিও তেমন, মানে 50-50, 41-59 এরকম না, 50-50 একদম। তো এই জায়গাটাই কে বেশি ক্রিয়েটিভ হইতে পারবে, কে বেশি ক্রিয়েটিভিটি দেখাইতে পারবে, এইটা ফ্যাক্টর করবে। বাট সাম্প্রতিক সময়ে আমি
আই মাস্ট রিলাই অন পেদ্রি, আমি পেদ্রির প্রতি একটু বেশি রিলাই করি, বাট হি ট্রুলি জেম। আমি বেলিংহামকেও বলতেছি, বাট পেদ্রি এই সিজনে আমার কাছে মনে হচ্ছে ভাই ফ্যান্টাস্টিক, বিভৎস। এখন যদি আমি ওভারঅল সিনারিওর দিকে যাই, ভাই এই টিমটা খেলতে যাচ্ছে কোথায়? সান্তিয়াগো বার্নাব্যুতে, যেখানে মনে হয় 90 মিনিট অনেক বড় লম্বা সময়। ভাই 90 মিনিট লম্বা সময় হবে না কেন? সাত আটকায় যখন এরকম কাপা কাপ দেয় তখন 90 মিনিট লম্বা সময় মনে হয়। ভাই এমনও হয়েছে যে এই 90 মিনিটের মধ্যে আবার বহুত হারের রেকর্ডও আছে, কিন্তু ভাই সান্তিয়াগো বার্নাব্যুতে ওই 90 মিনিট যে কি বিভৎস, আমরা যারা অনেক এল ক্লাসিকো দেখছি তারা আমরা জানি, যখন মনে করেন যে ওই সাত আটকাইতে খেলাটা দেয় না, মানে এটা একদম মনে হয় রিয়েল খেলা, রিয়েল টেস্ট, ওই টেস্টটা কিন্তু ভাই অন্যরকম। তো ওভারঅল যদি আমি বলি, সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের অবস্থা বেশ ভালো। বার্সেলোনার একটু অ্যাওয়েতে একটু শেকিনেস ছিল, তারপর তারা ভালো করতেছে, বাট আমি জানি না এই এল ক্লাসিকোতে কি হবে। বাট আমি বলবো দুইটা দলই এমনভাবে আসছে একদম ঘাড়ে ঘাড় রেখে খেলবে। বাট আমার কাছে কেন জানি মনে হয় একটা খুব বড় স্কোরিং ম্যাচ হবে, এবং এটা হইতে পারে 3-2 বা 4-এও চলে যেতে পারে, কারণ হ্যান্সি ফ্লিক এবং জাভি আলোনসো দুজনেই হচ্ছে খুবই খুবই পজিটিভ খেলোয়াড়, এই মানে কোচ। সো আমার কাছে মনে হয় প্রচুর স্কোরিং ম্যাচ হবে। এই ব্যাপারে আপনারা কি মানে প্রেডিকশন করেন একটু লেখেন, আমাকে জানায় যে কোন কোন প্রেডিকশন আপনাদের মনে হচ্ছে, সেটা আপনাদের দেখার অপেক্ষা থাকলাম। আর এল ক্লাসিকোটাই আমার কাছে মনে হয় যে মূলত খেলা হবে পেদ্রি বনাম বেলিংহামের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।